আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। কি দেখতে পাচ্ছি বলো তো? বাংলাদেশের একটা মানচিত্র। আজকে আমাদের পাঠ বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। তোমাদের পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায়ে রয়েছে। প্রথমেই রাষ্ট্রের ধারণা। এই যে পৃথিবীর মানচিত্রটা দেখছি, এখানে আলাদা আলাদা রঙে কি চিহ্নিত করা হয়েছে। এখানে এই সবুজ রং, এখানে গোলাপি দেখতে পাচ্ছি, এখানে বাদামি, এই যে হলুদ, এখানে একটা ছোট্ট লাল আছে। কি আছে এখানে? এই যে হলুদ রং, আলাদা রং দিয়ে কি চিহ্নিত করা হয়েছে? তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝেছো যে আলাদা রঙে দেশগুলোকে চিহ্নিত করা হয়েছে। এখন এই যে দেশ বা রাষ্ট্র, এটা কি কেবল মানচিত্রে যা দেখতে পাচ্ছি তাই? এই যে আমরা ভূখণ্ডগুলোকে আলাদা আলাদা করে দেখতে পাচ্ছি, কেবল এই ভূখণ্ড নিয়েই কি রাষ্ট্র হয়? না, রাষ্ট্র গঠনের বেশ কিছু উপাদান রয়েছে। কি কি কি? ভূখণ্ড, এই যে ভূখণ্ড সে তো আছে, আর আছে সরকার। আমাদের দেশের সরকারের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আরও দরকার হয় জনসমষ্টি আর সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব ছবিটা একটু খেয়াল করো, কি হচ্ছে ওখানে? এই যে পুতুল নাচের জন্য যে সুতা ঝোলানো হয়েছিল, সেই সুতাগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। তখন রাষ্ট্রটা কি হবে? স্বাধীনভাবে কাজ করবে। সার্বভৌমত্ব হচ্ছে একটা দেশের সর্বোচ্চ ক্ষমতা, যে ক্ষমতার বলে সেই দেশটা বা সেই দেশের সরকার স্বাধীনভাবে কাজ করে। সেখানে অকারণ হস্তক্ষেপ কেউ করতে পারে না। সে জাতিসংঘের মতন আন্তর্জাতিক সংস্থাও করতে পারবে না, বা অন্য কোনো দেশও করতে পারবে না। এই যে রাষ্ট্রের ক্ষমতা, এই ক্ষমতাটাকে বলে সার্বভৌমত্ব। তোমাদের বইয়ের একটা ছবি, এই জনসমষ্টি, এই সার্বভৌমত্ব, এই ভূখণ্ড আর এই সরকার, এই চারটা উপাদান আছে। এই মাঝখানে কি হবে? এতক্ষণে নিশ্চয়ই বুঝেছো যে এখানে রাষ্ট্র শব্দটা বসবে। একদম তাই। এবারে কিছু প্রশ্ন, পূর্বজ্ঞান যাচাই, মানে এই বিষয়ে তোমার আগে কি জানা আছে? রাষ্ট্রের উপাদান কি কি? রাষ্ট্রের উপাদান কি কি বলতে পারবে তো? একটু আগেই কিন্তু দেখলাম। ঢাকা কি রাষ্ট্র? ঢাকা কি রাষ্ট্র সেটা বুঝতে গেলে রাষ্ট্রের সবগুলো উপাদান ঢাকার আছে কিনা সেই কথাটা একটু বুঝতে হবে। এখন যেহেতু আমরা ক্লাসে নেই, ফলে তোমার উত্তর শুনবার জন্য আমি আর অপেক্ষা করতে পারিনি। ঢাকা রাষ্ট্র নয় আসলে। কেন নয় সেই কথাটা বলো তো। ঢাকার জনসংখ্যা আছে, ঢাকার জন ঢাকার ভূখণ্ড আছে। ঢাকার জন্য আলাদা করে সরকার যদি নাও থাকে, এই যে সিটি কর্পোরেশনগুলো, সেখানকার কাউন্সিলররা রয়েছেন, সিটি কর্পোরেশনের মেয়র রয়েছেন, তারা এক রকমের সরকার বলা যায়। তারপরও ঢাকা রাষ্ট্র নয়, কারণ ঢাকার যে ক্ষমতাটা নেই সেটা হলো সার্বভৌমত্ব। কারণ ঢাকার যে সরকার, সে কিন্তু বাংলাদেশের জাতীয় সরকারের অধীন। সে নিজের ইচ্ছে মতন কিছু করতে পারে না। সে চাইলেও ঢাকাকে আলাদা করে দেবে, ঢাকায় আসতে পাসপোর্ট ভিসা লাগবে অন্য জায়গা থেকে, সেরকমটা তো হয় না। রাষ্ট্র হতে গেলে কত বড় ভূখণ্ড লাগে? কত বড় লাগে বলো তো? আসলে এটা নির্দিষ্ট কোনো মাপ হয় না। ভ্যাটিকান সিটি ছোট্ট একটা দেশ, ঢাকা শহরের চেয়ে অনেক ছোট্ট সেই একটা দেশ। সিঙ্গাপুরও একটাই শহর, একটাই দেশ, সেটাও বেশ ছোট। কিন্তু তুমি যদি রাশিয়ার কথা ভাবো, কি চায়না, কি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশগুলো কত বড়। জনসংখ্যা কত হতে হয়? জনসংখ্যা কত হতে হয় তারও আসলে নির্দিষ্ট কোনো মাপ নেই। ক্ষুদ্রতম দেশ। এখানে আমরা একটা ভিডিও দেখব, যেখান থেকে পৃথিবীর ক্ষুদ্রতম দেশগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। Top 5 smallest countries in the world. Number 5, San Marino. San Marino is a tiny country 61 square kilometers in size that is completely surrounded by Italy.
It has a population of 32,000 people, one of the lowest unemployment rates in Europe, no national debt, and more cars than people. It's located 2.5 hours drive south of Venice, near the coast of the Adriatic Sea. San Marino claims to be the oldest surviving sovereign state and constitutional republic in the world. San Marino is also one of the wealthiest countries in the world in terms of GDP per capita. Number 4. Tuvalu. Tuvalu, formerly known as Ellis Islands, is located between Hawaii and Australia. Its total landmass is 26 square kilometers. When viewed from above, it's essentially the ring of an underwater landmass that hasn't quite breached the surface yet. Tuvalu has a population of 10,650 people, which come from Polynesian descent. Most of the people live in Funafuti and the surrounding connected land to it. The traditional foods eaten in Tuvalu are pulaka, bananas, breadfruit, taro, coconut, and seafood. Locals often catch flying fish on a boat with a spotlight and a butterfly net. You don't see that every day. Number 3. Nauru. Nauru is a tiny island off the coast of Australia, being only 21 square kilometers in size. It is the smallest island nation in the world, but not the smallest country. It was once one of the richest countries in the world, with the boom of phosphate mining in the 1970s. Most of the phosphate is gone now, and since the country has struggled until Australia started up a detention camp on the island. The camp itself has created over 100 jobs, as well as helping all the local businesses. Before the camps were set up, the unemployment rate was around 90%. This was due to the country being so rich from mining that wealth was distributed and the people of Nauru no longer felt the need to work. This had an extra effect of people no longer fishing, gardening, and became very sedentary. Soon followed was the importation of Western food, which has led to 97% of the population being overweight or obese. Now over 40% of the population suffers from type 2 diabetes. Number 2. Monaco. Monaco is an incredibly tiny country, only 2 square kilometers in size, located on the southwestern tip of France. It is bordered on 3 sides by France and 1 side by the Ligurian Sea. Monaco is known for 2 things really. First, gambling. There are currently 5 casinos in Monaco, 3 of which have been featured in 3 different James Bond movies. Secondly, Monaco is known for its annual Monaco Grand Prix race, which runs through the narrow streets and tight turns at high speeds. Most of Monaco's 36,000 residents are millionaires and billionaires, with only 1/5 the population actually born there. Monaco is a constitutional monarchy dating back to the 1300s. It is run by the Garibaldi family, the oldest ruling house in Europe. Number 1. Vatican. The Vatican is the smallest country in the world at only 0.44 square kilometers. Located in the city of Rome, the Vatican is known for having the largest church in the world, St. Peter's Basilica. The Vatican also has the smallest population of any country in the world at 842 people. That includes over 100 Swiss guards, cardinals, clergy, and 1 nun. The bulk of the population live abroad in diplomatic positions around the world. The Swiss Guard, you know those guys in those funny looking jester outfits, were hired in 1506 to protect the Pope and has been this way ever since. Benito Mussolini signed the papers in 1929 allowing the Vatican to be its own country. Along with its freedom, they were given $92 million, around $1 billion today. The Vatican GDP ranks 18th richest in the world, which primarily comes from donations from Catholic churches, souvenirs, stamps, collectibles, and museums. পৃথিবীর মানচিত্রে সবগুলো দেশকে আমরা এই ভিডিওর মধ্যে দেখে নেব। And now, the nations of the world, brought to you by Yakko Warner. United States, Canada, Mexico, Panama, Haiti, Jamaica, Peru, Republic Dominican, Cuba, Caribbean, Greenland, El Salvador, too, Puerto Rico, Colombia, Venezuela, Honduras, Guyana, and still Guatemala, Bolivia, then Argentina, and Ecuador, Chile, Brazil, Costa Rica, Belize, Nicaragua, Bermuda, Bahamas, Tobago, San Juan, Paraguay, Uruguay, Suriname, and French Guiana, Barbados, and Guam. Norway and Sweden and Iceland and Finland and Germany now one piece. Switzerland, Austria, Czechoslovakia, Italy, Turkey and Greece. Poland, Romania, Scotland, Albania, Ireland, Russia, Oman. Bulgaria, Saudi Arabia, Hungary, Cyprus, Iraq and Iran. There's Syria, Lebanon, Israel, Jordan, both Yemen, Kuwait and Bahrain. The Netherlands, Luxembourg, Belgium and Portugal, France, England, Denmark and Spain.
India, Pakistan, Burma, Afghanistan, Thailand, Nepal, and Bhutan, Cambodia, Malaysia, then Bangladesh, Asia, and China, Korea, Japan, Mongolia, Laos, and Tibet, Indonesia, the Philippine Islands, Taiwan, Sri Lanka, New Guinea, Sumatra, New Zealand, then Borneo and Vietnam, Tunisia, Morocco, Uganda, Angola, Zimbabwe, Djibouti, Botswana, Mozambique, Zambia, Swaziland, Gambia, Guinea, Algeria, Ghana. Burundi, Lesotho, and Malawi, Togo, the Spanish Sahara is gone. Niger, Nigeria, Chad and Liberia, Egypt, Benin and Gabon, Tanzania, Somalia, Kenya and Mali, Sierra Leone and Algeria, Dahomey, Namibia, Senegal, Libya, Cameroon, Congo, Zaire, Ethiopia, Guinea-Bissau, Madagascar, Rwanda, Majorca and Cayman, Hong Kong, Abu Dhabi, Qatar, Yugoslavia, Crete, Mauritania, then Transylvania, Monaco, Liechtenstein, Malta, and Palestine, Fiji, Australia, Sudan. এবারে ভিডিওটা পজ দিয়ে তোমার পাঠ্য বই থেকে পাঠ একটা একটু পড়ে নেবে। তোমার জন্য সময় বরাদ্দ 5 মিনিট, এর চেয়ে বেশি সময় নিও না। মূল্যায়ন, এই মূল্যায়নের প্রশ্নগুলো দেখবার আগেই তোমাকে পজ দিতে হবে। রাষ্ট্র গঠনের উপাদান কি কি? আমরা 4টা উপাদান দেখেছিলাম। কি কি উপাদান তুমি নিশ্চয়ই বলতে পারবে। রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? তোমার বইয়ে 4টা উপাদানের কথা বলা হয়েছে এবং সেই 4টা উপাদান রাষ্ট্র গঠনের এমনিতেও 4টাই উপাদান। এই 4টা উপাদান কোনোটার চেয়ে কোনোটা কম গুরুত্বপূর্ণ নয়। দেখো, একটা দেশে যদি সরকার না থাকে সেই রাষ্ট্র চলাটা খুব মুশকিল। আবার ভূখণ্ড লাগবে, ভূখণ্ড না হলে রাষ্ট্র হবে কি করে? আর জনগণ যদি না থাকে সেখানে তো রাষ্ট্রের অস্তিত্ব কল্পনাও করা যায় না। আর সার্বভৌমত্ব যদি না থাকে সেটাও রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে না। তাহলে রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? তোমার পাঠ্য বইয়ে একটা উপাদানের কথা বলা হয়েছে, সেটাই ঠিক কিনা তুমি মনে মনে একটু নিজে মিলিয়ে নাও। কোন উপাদানটিকে রাষ্ট্রের প্রাণ বলা হয় বলো তো দেখি। একটি রাষ্ট্র অন্য দেশের নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে কোন উপাদানের বলে? রাষ্ট্রের কোন উপাদানটার কারণে একটা রাষ্ট্র আরেকটা দেশের নিয়ন্ত্রণে থাকে না? 0.18 বর্গ কিলোমিটার কোন দেশটির আয়তন? স্পার্টার, গ্রিসের একটা রাষ্ট্র, তার সঙ্গে সিঙ্গাপুরের মিল কোথায়? চটপট একটু নিজেই নিজেকে উত্তর দিয়ে দাও তো। যদি তুমি এর উত্তর দিতে পারো তাহলে তুমি বুঝবে যে এই পাঠটুকু তোমার সম্পূর্ণ হয়েছে। আমাদের এবারের পাঠ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ। তোমাদের পাঠ্য বইয়ের পাঠ 2-এ এটা রয়েছে। বাংলাদেশের জনসংখ্যা কত বলো তো? বাংলাদেশের জনসংখ্যা হলো 2017 সালের হিসেব অনুযায়ী 16,17,50,000। নারী আর পুরুষের অনুপাত কত? নারী ও পুরুষের অনুপাত প্রায় কাছাকাছি। নারী হলো 8,07,00,000 আর পুরুষের সংখ্যা 8,10,00,000। শিশুর সংখ্যা কত? শিশু সংখ্যা হলো মোট জনসংখ্যার 45%, অর্থাৎ 45 জনের বয়স 18 বছরের কম। বাংলাদেশের পূর্ব দিকে কোন দেশের সঙ্গে সীমান্ত আছে? একটু মনে করো, বাংলাদেশের উত্তরে হলো ভারত, পশ্চিমেও ভারত আছে, দক্ষিণে আছে বঙ্গোপসাগর, আর পূর্ব দিকেও ভারত আছে। আর একটা কোন দেশ আছে? মায়ানমার। বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। 1,47,570 বর্গ কিলোমিটার অথবা 56,000 বর্গ মাইল। জানো তো এই মাইলের হিসাবটা হচ্ছে ব্রিটিশদের হিসাব, আর কিলোমিটারের হিসাবটা হলো আমেরিকান হিসেব। আমরা এখন সারা পৃথিবীর মতন কিলোমিটারেই হিসেব করি। বাংলাদেশের ভূপ্রকৃতি কেমন? বাংলাদেশের ভূপ্রকৃতি, এখানে এই যে নদ নদী, খাল বিল পুকুর তো আছে, সমতল ভূমির পরিমাণ বেশি, কিন্তু এখানে পাহাড়ও আছে, তাই না? আবার জঙ্গলও আছে। বাংলাদেশের অফিসিয়াল নাম কি? বাংলাদেশের অফিসিয়াল নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। মুজিবনগর সরকার কবে গঠিত হয়েছিল? 1971 সালের 10ই এপ্রিল, আর 17ই এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশ কেন হস্তক্ষেপ করতে পারে না? বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশ হস্তক্ষেপ করতে পারে না কারণ বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষমতা রয়েছে। নাগরিক হবার জন্য তার কি লাগে? পাসপোর্ট লাগে,
একটা দেশের সিটিজেনশিপ লাগে, মানে নাগরিকত্ব লাগে, তার ভোট দেবার অধিকার লাগে, এইসব ব্যাপারগুলো দেখছি। পূর্ব জ্ঞান যাচাই এই সম্পর্কে তুমি আগে কি জানো? নাগরিক কাকে বলে? এ কথাটার মানে জানো? নাগরিক কে হয় একটা দেশের? তুমি কি এদেশের নাগরিক? বিদেশি বলবো কাকে? বিদেশিরা কেন নাগরিক নয়? নাগরিক হলো একটা দেশের যে সব রকমের সামাজিক এবং রাজনৈতিক অধিকার ভোগ করে। সামাজিক অধিকার কি? সমাজে এই যে পড়াশোনা করা, চাকরি-বাকরি করা, নানা রকম সভা সমিতিতে অংশগ্রহণ করা, মতামত দেওয়া এইসব। রাজনৈতিক অধিকার হচ্ছে এই যে নির্বাচনে অংশ নেওয়া বা ভোট দিতে পারা বা রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারা। এখন নাগরিক হবার জন্য কি কোনো নির্দিষ্ট বয়স লাগে? না, সেটা লাগে না। তবে ভোট দেবার জন্য 18 বছর অন্তত বয়স হতে হয়। তাহলে তুমি এদেশের নাগরিক কিনা তুমি বুঝতে পারছো তো? বিদেশি কাকে বলবো? বিদেশি তাকে বলবো যে অন্য দেশের পাসপোর্ট নিয়ে ভিসা নিয়ে এ দেশে এসে থাকছে, সে এ দেশের পাসপোর্ট ব্যবহার করছে না এবং সেই সঙ্গে সে সামাজিক অধিকারগুলো পাচ্ছে, কিন্তু রাজনৈতিক অধিকার তার নেই। সে রাজনৈতিক দল করতে পারবে না, নির্বাচনে অংশ নিতে পারবে না বা নির্বাচনে ভোট দেওয়া এই কাজগুলো করতে পারবে না। তাহলে তারা কেন নাগরিক না এটাও বুঝতে পারছি। আমার চেয়ে এই উত্তরগুলো আমি জানি তোমরা আরো ভালো করে দিতে পারবে। নাগরিকের প্রধান বৈশিষ্ট্যসমূহ: রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, একটা দেশে সে স্থায়ীভাবে বাস করে, রাষ্ট্রের প্রতি সে অনুগত থাকে, সে রাষ্ট্রকে ভালোবাসে, রাষ্ট্রের ক্ষতি হয় এমন কোনো কাজ সে করে না, রাষ্ট্রের প্রতি তার কিছু সুনির্দিষ্ট দায়িত্ব কর্তব্য আছে, ভোট দেওয়া, কর দেওয়া, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই রাষ্ট্রের সেবা করা এবং সেই জন্য নিজে ঠিকঠাক মতন পড়াশোনা করা, নিজেকে তৈরি করা, যোগ্য হওয়া, এটাও নাগরিকের দায়িত্বের মধ্যেই পড়ে। রাষ্ট্র থেকে সামাজিক অধিকার লাভ, সামাজিক অধিকারগুলো পায় আর রাজনৈতিক অধিকারগুলো রাষ্ট্র থেকে পাবে। যে বিদেশি, সে রাজনৈতিক অধিকার পাবে না। ভোট দেওয়া, ভোট দেওয়া নাগরিকের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিদেশি যে, তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সে রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা নয়, সে একটা নির্দিষ্ট মেয়াদের ভিসা নিয়ে এসেছে, রাষ্ট্রের প্রতি সে আনুগত্য পোষণ করে না। বিদেশি যে, সে তার নিজের দেশের প্রতি আনুগত্য পোষণ করে, রাষ্ট্র থেকে সামাজিক অধিকার লাভ করে, কিন্তু রাজনৈতিক অধিকারগুলো পায় না। এখন দেখো, আমাদের দেশে যে রোহিঙ্গারা এসেছে, তারা কি এই দেশের নাগরিক? বেশ কয়েক বছর হয়ে গেল, আরো কয়েক বছর কাটবে, কয়েক বছর কেন, অনেক বছর কাটবে, 100 বছর তাও কেটে যেতে পারে। 100 বছর একজন না বাঁচলেও তার বংশধর সন্তান সন্ততিরাও থাকতে পারে, কিন্তু যতদিন পর্যন্ত সরকার তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি না দেবে ততদিন পর্যন্ত সে এই দেশে চাকরি বাকরির জন্য আবেদন করা বা ভোট দেওয়া এরকম অনেক কিছুতেই কিন্তু অংশ নিতে পারবে না। আবার তোমরা জানো, একদল আটকে পড়া পাকিস্তানি আছে আমাদের মোহাম্মদপুরে, জেনেভা ক্যাম্পে তারা থাকে। তারা সেই 71 সালেরও অনেক আগে থেকে এই দেশে থাকলেও তারাও কিন্তু বাংলাদেশের নাগরিক নয়, তারা আবার পাকিস্তানেরও নাগরিক নয়। কিন্তু এই মানুষগুলো হলো দেশহীন মানুষ, তারা কোথাও রাজনৈতিক অধিকার পায় না। নানান দেশে নানা রকমের নানান সংস্কৃতির মানুষ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশ কেন হস্তক্ষেপ করতে পারে না? বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশ হস্তক্ষেপ করতে পারে না কারণ বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষমতা রয়েছে। এই ক্ষমতার বলে তার অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ নিজেই সিদ্ধান্ত নেবে, সেখানে অন্য দেশ কোনো ভূমিকা রাখতে পারবে না। এবারে পাঠ্য বই থেকে পাঠ 2 আবার পড়তে হবে আর মানচিত্রটাও দেখতে হবে, বইয়ে যে মানচিত্র আছে। এই জন্য সময় বরাদ্দ 5 মিনিট, তুমি আবার ভিডিওটা পজ দিয়ে পাঠ 2 পড়বে। এখন মূল্যায়ন, ঠিক ভুল বলতে হবে। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের 7ম বৃহত্তম রাষ্ট্র, কথাটা ঠিক না ভুল? এবারে উত্তর আর আমি দেব না। বাংলাদেশের আয়তন 56,000 বর্গমাইল, কথাটা ঠিক নাকি ভুল?
ঠাকুরগাঁও পঞ্চগড় সীমান্তবর্তী জেলা, মানে ভারতের সঙ্গে সীমান্ত যেখানে সেইখানে ঠাকুরগাঁও আর পঞ্চগড় জেলা। কথাটা ঠিক না ভুল? পিরোজপুরের পাশের জেলার নাম হলো চাঁদপুর। কথাটা ঠিক নাকি ভুল? বাংলাদেশের সরকার মন্ত্রী পরিষদ শাসিত। এই কথাটাও ঠিক না ভুল? তুমি নিজেই উত্তরটা দেবে। কি হলো, মিলেছে তোমার উত্তর? সপ্তম বৃহত্তম রাষ্ট্র নয়, তাহলে কততম তুমি বলতে পারছো? না হলে বই থেকে আবার দেখো। বাংলাদেশের আয়তন ৫৬,০০০ বর্গমাইল, কথাটা একদম ঠিক। ঠাকুরগাঁও পঞ্চগড় সীমান্তবর্তী জেলা, এই কথাটাও ঠিক। আর পিরোজপুরের পাশের জেলা চাঁদপুর মোটেও নয়। বাংলাদেশের সরকার মন্ত্রী পরিষদ শাসিত। তাহলে এই পিরোজপুর আর জনসংখ্যার দিক দিয়ে আয়ত বৃহত্তম কততম, এই দুটো উত্তর তুমি একটু নিজে খুঁজে নিও। নাগরিক ও নাগরিকত্বের ধারণা, নাগরিকত্ব লাভের নিয়ম, পাঠ ৩ এবং ৪। সিটিজেনশিপ, এখানে আমরা নাগরিকত্বের ধারণাকে দেখতে পাচ্ছি। নাগরিকত্ব হলো একজন ব্যক্তির জাতীয় পরিচয়, তার জাতীয়তার পরিচয়, সে কোন দেশের মানুষ। নাগরিকত্ব পাবার কিছু নিয়ম আছে। একজন মানুষ যেখানে জন্মেছে, বড় হয়েছে, স্বাভাবিকভাবেই সেখানকার নাগরিক হয়। কিন্তু তোমরা রোহিঙ্গাদের কথা জানলে বা জেনেভা ক্যাম্পে যারা বিহারি আছেন তাদের কথা জানলে যে তারা কিন্তু নাগরিক নয়। তারা এখানে জন্মালেও এখানকার নাগরিক নয়। নাগরিকত্ব লাভের বেশ কিছু নিয়ম কানুন আছে। এমন নয় যে বাংলাদেশি কোনো বিদেশি সন্তান জন্মালেই সে নাগরিক হয়ে যেতে পারবে। বাংলাদেশে আসলে জন্মালেই নাগরিক হওয়া যায় না। কিন্তু পৃথিবীর অনেকগুলো দেশ আছে যেখানে জন্মসূত্রে বা জন্ম নিলেই নাগরিক হতে পারে। নাগরিকত্ব লাভ করার জন্য কি করতে হবে? জন্মসূত্রে একটু আগেই যেটা বলছিলাম যে সে দেশে জন্মালে সে নাগরিক, সেই দেশের নাগরিক হতে পারে। অনুমোদন সূত্রে নাগরিক, এখন বাংলাদেশের যারা যে বাবা মা বাংলাদেশের, তার ছেলে মেয়ে জন্মসূত্রেই এদেশের নাগরিক, এমনকি বাংলাদেশে না জন্মালেও সে বাংলাদেশের নাগরিক। কিন্তু যদি সেটা না হয় বা বাংলাদেশের কেউ, তোমরা দেখেছো যে কানাডা, আমেরিকা বা ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের মানুষ অনেক বেশি নাগরিকত্বের জন্য আবেদন করে, সেটার জন্য অনুমোদন পেতে হবে। এইটাই হলো অনুমোদন সূত্রে নাগরিকত্ব। জন্মসূত্রে নাগরিকত্ব আবার দুই রকমের, একটা জন্মসূত্র নীতি, একটা জন্মস্থান নীতি। জন্মসূত্র মানে বাবা মায়ের পরিচয়ে সে জন্মসূত্রে নাগরিকত্ব পাবে, সেখানে না, সেই দেশে সে না জন্মালেও হবে, বাংলাদেশের কথা বললাম। আর জন্মস্থান, বাংলাদেশের বাবা মায়ের ছেলে মেয়ে যদি নরওয়েতে জন্মায় বা সুইডেনে জন্মায় বা আমেরিকা কানাডাতে জন্মায়, জন্মস্থান নীতি অনুযায়ী সে ওই দেশের নাগরিক হবে। অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করার জন্য কিছু শর্ত আছে। কি কি শর্ত জেনে নেই? সেই রাষ্ট্রের নাগরিককে বিয়ে করতে হবে, রাষ্ট্রের সম্পত্তি কিনতে হবে, বানান ভুল দেখো না, রাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাস করতে হবে, সেই রাষ্ট্রের ভাষা জানতে হবে, রাষ্ট্রের সেনাবাহিনী বা অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে হবে, সৎ চরিত্রের হতে হবে, ভালো চরিত্র, গুন্ডাগার্দি খুন খারাপির মধ্যে থাকলে হবে না। উন্নততর দক্ষতা, সে প্রযুক্তিগত হতে পারে বা অন্যান্য বিষয়ে দক্ষ মানুষ, কাজে কর্মে দক্ষ, অথবা রাজনৈতিক আশ্রয় গ্রহণ করতে পারে। যদি মনে হয় যে কোনো মানুষ রাজনৈতিক কারণে তার দেশে নিরাপদ নয়, সেক্ষেত্রে সে অন্য দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে পারে। এবং যদি যথাযথ প্রমাণ দিতে পারে যে সরকার তার উপরে ক্ষিপ্ত, সরকার তাকে অন্যায়ভাবে অত্যাচার করবে, তখন উন্নত দেশগুলো সেই মানুষকে নাগরিকত্ব দেয়। এই জন্য জাতিসংঘের কাছেও আবেদন করা যায়। এটা কে? সোফি। এই রোবটকে হয়তো তোমরা সবাই চেনো। 2016 সালে হংকং এর এই রোবটটিকে সৌদি আরব নাগরিকত্ব দিয়েছে। আমরা দুটো পাসপোর্ট দেখতে পাচ্ছি। দ্বি-নাগরিকত্ব বা দ্বৈত নাগরিকত্ব, একজন মানুষ দুটো দেশের নাগরিক হতে পারে। তোমরা এরকম অনেককেই চেনো যারা বাংলাদেশেরও নাগরিক, আবার একই সঙ্গে আমেরিকারও নাগরিক।
একসঙ্গে দুটো দেশের নাগরিকত্ব লাভ করলে এই দ্বৈত নাগরিকত্ব বলা হয়। দেশের উন্নয়নে নাগরিকের কি ভূমিকা, এটা আছে তোমাদের পাঠ 5-এ। দেখি দেশের উন্নয়নে নাগরিককে কি ভূমিকা রাখতে হবে। গুড সিটিজেন কি করে? সে ওবেস রুলস অ্যান্ড লস, সে নিয়ম কানুন মেনে চলে, সে সৎ হয়। এই যে দেখো ময়লাগুলো জায়গা মতন ফেলে, শেয়ার করে, অন্যের কথা শোনে, অন্যকে সাহায্য করে, সে দায়িত্ববান, চমৎকার, সে কথা শোনে। আহ, আহ, তারপরে একসঙ্গে দলে মিলে কাজ করে, বন্ধুত্বপূর্ণ, টেক টার্নস, মানে নিজের পালার জন্য সে অপেক্ষা করে, নানা রকম চেষ্টা করে, অন্যকে সম্মান করে। এই যে একজন ভালো মানুষের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলোই আসলে একজন ভালো নাগরিকেরও বৈশিষ্ট্য। নাগরিকের গুণ কি কি দেখি? সে বুদ্ধিমান, বিবেকবান, আত্মসংযমী এবং নিবেদিত হয়ে কাজ করে। তার বুদ্ধি থাকতে হবে, বৌদ্ধিক বিকাশ করতে হবে, তার বিচার বিবেক থাকতে হবে, সংযম থাকতে হবে। আমার ইচ্ছে হলো যাকে যা খুশি বলে দিলাম, এটা সেটা ছুঁড়ে মারলাম, রেগে গেলাম, বা কারোর কাছ থেকে কিছু কেড়ে করে নিলাম, অথবা আমারই ঠান্ডা লেগেছে আমি গপ গপ করে আইসক্রিম খেয়ে ফেললাম, বা আমার ছোট বোনের ঠান্ডা লেগেছে আমি তার সামনে বসেই আইসক্রিম খেয়ে ফেললাম। এই কাজগুলো করলে হবে না, সংযম থাকতে হবে। এখন আমার সুযোগ আছে টিভি দেখবার, ব্যাস অঢেল সময় নিয়ে আমি টিভি দেখলাম, কি মোবাইল কম্পিউটার টিপাটিপি করলাম, গেমস খেললাম। সেটা না করে আমার এখন কি কাজ আছে, অন্য আরও কিছু করবার আছে কিনা, ছবি আঁকার আছে কিনা, গান শোনার আছে কিনা, বা পড়াশোনার কোনো কাজ আছে কিনা, বই পড়া দরকার কিনা, এই সমস্ত বিষয় যেটা খুব সহজ বিনোদন, সহজ আরাম, সেটা নিয়ে ব্যস্ত না হয়ে পড়া, বরং কোনটা উচিত অনুচিত সেগুলো বুঝে কাজ করা। আনুগত্য প্রকাশ করা, রাষ্ট্রের প্রতি আনুগত্য, সরকারের প্রতি আনুগত্য, রাষ্ট্র প্রদত্ত শিক্ষা গ্রহণ করা, আইন মেনে চলা, কর দেয়া, ট্যাক্স দেয়া। এখন একটা নির্দিষ্ট আয়ের মানুষ তার আয়ের উপরে একটা কর দেয়। তুমি ভাবতে পারো যে সেটা তো আমাকে দিতে হয় না, কিন্তু ব্যাপারটা মোটেও সেরকম না। একটু যদি খেয়াল করে দেখো যে একটা জামা কাপড় কিনছো, কি একটা চিপসের প্যাকেট কিনছো, বা রেস্টুরেন্টে খেতে যাচ্ছ, সেখানেও তোমার মোট দামের সঙ্গে আবার 15% ভ্যাট দিতে হয়। এই যে কর, এই ট্যাক্সটাই সরকারের কাছে যায়, জনগণের কাছ থেকে এই টাকাটা সরকারের কাছে যায়, সরকার কিন্তু ওটা দিয়েই আবার দেশ চালায়। ভোট দেওয়া, কারোর মনে হলো আমাদের দেশে তো সাধারণত নির্বাচনের দিন ছুটি থাকে, আজকে একটা ছুটির দিন, ব্যাস আরাম করে ঘুমাই, কি বন্ধুর বাড়ি দাওয়াত খেতে যাই, কি ঘুরে বেড়াই, এই কাজটা করা যাবে না। কারণ ছুটিটা দেয়া হয় ভোট দেওয়ার জন্য। ভোট দেয়া প্রত্যেক নাগরিকের একটা গুরুত্বপূর্ণ কর্তব্য। রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা ও সদ্ব্যবহার করা, আমাদের রাষ্ট্রের যে সম্পদ, সে আমার ভূপ্রকৃতি হোক কি রাস্তাঘাট হোক, যে অবকাঠামো, এর সব কিছুরই সুরক্ষা করতে হবে এবং যথোপযুক্ত ব্যবহার করতে হবে, নষ্ট করা যাবে না। দেখি আরেকবার মূল্যায়ন হোক। প্রশ্নগুলোর উত্তর এক কথায় দাও দেখি, পারো কি না। রাষ্ট্র কি? আমার মনে হয় এখন চট করেই বলতে পারবে। জন্মসূত্র নীতি অনুযায়ী সন্তানের নাগরিকত্ব কিভাবে নির্ধারিত হয়? জন্মসূত্র নীতি অনুযায়ী বাবা মায়ের নাগরিকত্বের সঙ্গে কি সম্পর্ক বলো তো? জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে কততম? উত্তরটা খুঁজেছিলে? বাংলাদেশি বাবা মায়ের সন্তান যদি আমেরিকায় জন্মগ্রহণ করে, সে কোন দেশের নাগরিক হবে? ভেবে ভেবে বলো। উত্তর খুঁজে না পেলে আমাকে প্রশ্ন করতে পারো, নিজেও খুঁজে নিতে পারো, বা যে কাউকে প্রশ্ন করে জেনে নিতে পারো। তবে যে কারোর প্রশ্নের উত্তরই তুমি আবার একটু চেক করে নিও। সুনাগরিক কাকে বলে? একজন ভালো মানুষের গুণাবলী দেখেছো, নাগরিক হিসেবে তার কিছু আলাদা গুণ থাকে, ভোট দেয়া বা আনুগত্যের মতন। এগুলো সব মিলিয়ে মিশিয়ে নিশ্চয়ই তুমি উত্তর বলতে পারবে। এবারে বাড়ির কাজ, বাড়িতে কি করবে? গাড়ি চড়ে বাড়িতে ঢুকবে, তারপরে ছাদে বেরিয়ে রেলিং ধরে ঝুলে ঝুলে নিচে নেমে যাবে? না, এটা তোমার বাড়ির কাজ নয়। বাড়ির কাজ হলো কি, কি করতে হবে? বাড়ির কাজ হলো আয়তনে সবচেয়ে ছোট কয়েকটা দেশ সম্পর্কে তথ্য আর ছবি সংগ্রহ করে বই বানাবে। আয়তনের তুলনায় জনসংখ্যা কম এরকম দেশগুলো সম্পর্কে তথ্য ছবি সংগ্রহ করে বই বানাও। ইউরোপের উন্নত দেশগুলো সম্পর্কে তথ্য ছবি সংগ্রহ করে বই বানাও। আফ্রিকার দরিদ্র দেশগুলো সম্পর্কে তথ্য ছবি সংগ্রহ করে বই বানাও। এশিয়ার দেশগুলো সম্পর্কে আকর্ষণীয় তথ্য ছবি সংগ্রহ করে বই বানাও। পৃথিবীর বিভিন্ন দেশের নাগরিকত্ব লাভের নিয়ম সম্পর্কে তথ্য ছবি সংগ্রহ করে বই বানাও। মানচিত্রে সেই দেশগুলোর অবস্থান দেখাবে, মানচিত্র আঁকবে, তারপরে সেই দেশগুলো কোথায় আছে দেখাবে। মানচিত্র অত ভালো করে না আঁকলেও হবে,
অক্ষাংশ দ্রাঘিমাংশ দেশগুলোর অবস্থান কোথায় সেটা দেখাবে। যদি তুমি এখন জেনে থাকো কেমন করে এটা নির্ণয় করে, তাহলে এই কাজটা করতে পারবে। আর না হলে ইন্টারনেট থেকে একটু দেখে নেবে। পতাকা আঁকবে, সেই দেশের ছবি সাঁটাবে। এখন এতগুলো বাড়ির কাজ তোমার মনে হচ্ছে না এটা কি করে করব? আসলে এতগুলো বাড়ির কাজ তোমাকে করতে হবে না। তোমাকে বলে দিচ্ছি, এখানে যে 6 রকমের কাজ আছে, এখান থেকে যে কোনো একটা কাজ করবে। তোমার বন্ধুরা সবাই যখন যে কোনো একটা করে কাজ করবে, যদি আমরা সবগুলো কাজ পেয়ে যাই, তাহলে আমরা যখন এটা শেয়ার করব সবার মধ্যে, তখন সবাই সবার কাজ সম্পর্কে এবং এই 6টা বিষয় সম্পর্কে আমরা জেনে নিতে পারবো। আরও একবার তোমাকে বলে দিই কি কি বিষয়। আয়তনে সবচেয়ে ছোট দেশ, আয়তনের তুলনায় জনসংখ্যা কম এমন দেশ, ইউরোপের উন্নত দেশ, আফ্রিকার দরিদ্র দেশ, এশিয়ার দেশ, আর পৃথিবীর বিভিন্ন দেশের নাগরিকত্ব লাভের নিয়ম। তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।